where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং, আমার নাম সুপ্রতিম রায়। আমি অক্রম স্কুলের বায়োলজির টিচার। আমি ক্লাস 9-এর আজকে জীববিদ্যা এবং মানব কল্যাণ, অর্থাৎ জীববিদ্যার সাথে মানব কল্যাণের যে কী সম্পর্ক বা কতখানি আমরা সেই সম্পর্কে জানতে পারি, সেটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এই প্রসঙ্গে মানব কল্যাণ যেহেতু বলা হচ্ছে, তো সেই প্রসঙ্গে রোগের একটা কথা চলে আসবে। আর রোগের কথা যখনই আসবে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করব, সেই বিষয়ে একটা আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে। তো কোনো রোগের বিরুদ্ধে আমাদের যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের শরীরের মধ্যে, আমাদের দেহের মধ্যে বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, বিভিন্ন কোষ রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, বিভিন্ন ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থাটাকেই আমরা বলছি অনাক্রম্যতন্ত্র। টোটাল যে সিস্টেমটা, সেই সিস্টেমটাকে আমরা বলছি অনাক্রম্যতন্ত্র। এবং এই অনাক্রম্যতন্ত্রের মাধ্যমে আমরা যে বিভিন্ন রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারছি বা গড়ে তুলছি, সেটাকে বলা হচ্ছে ইমিউনিটি বা অনাক্রম্যতা। অনাক্রম্যতা জিনিসটা তাহলে কি হলো? অনাক্রম্যতা জিনিসটা হলো যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা রোগ সৃষ্টিকারী কোনো জীবাণুর বিরুদ্ধে বা কোনো বিজাতীয় বস্তুর বিরুদ্ধে আমাদের দেহের প্রতিরোধ ব্যবস্থাটাকে বলা হচ্ছে গিয়ে অনাক্রম্যতা, বা আমরা নিজেদের দেহকে কিভাবে তার বিরুদ্ধে তাকে রক্ষা করব, সেটাই হচ্ছে গিয়ে অনাক্রম্যতা। এখন এই অনাক্রম্যতা জিনিসটাকে নিয়ে আলোচনা করতে গেলে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। তার মধ্যে প্রথমেই আসছে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। তো এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটোই হচ্ছে প্রোটিন জাতীয় বস্তু। প্রধানত এই অ্যান্টিজেন জিনিসটা কি না, বাইরে থেকে কোনো বস্তু, প্রোটিন জাতীয় বস্তু হতে পারে, বৃহদাকার পলিস্যাকারাইড হতে পারে, নিউক্লিক অ্যাসিড হতে পারে, নিউক্লিয় প্রোটিন হতে পারে, এই ধরনের বিভিন্ন বস্তু হচ্ছে গিয়ে তারা অ্যান্টিজেনের মধ্যে পড়ছে। এই অ্যান্টিজেন আমাদের দেহের মধ্যে যখন প্রবেশ করবে, বিভিন্ন রকমভাবে প্রবেশ করছে। একটা ভাইরাস প্রবেশ করলো, তাহলে সেটা অ্যান্টিজেন। কেন না, সেটা আমার দেহের ভেতরে নেই, দেহের বাইরে থেকে সেটা প্রবেশ করছে, তাহলে সেটা হচ্ছে অ্যান্টিজেন। এবার যখনই এই অ্যান্টিজেনটা প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আরেকটা প্রোটিন আমাদের দেহের ভেতরে তৈরি হয়, সেটা হচ্ছে অ্যান্টিবডি। তোমরা শুনে থাকবে যে একবার চিকেন পক্স হলে বা হাম হলে আর হয় না, এটা আমাদের একটা ধারণা রয়েছে। কিন্তু কেন হয় না? না, চিকেন পক্স ভাইরাস বা হামের মিজলস ভাইরাস যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে, তারা রোগ সৃষ্টি করছে ঠিকই, কিন্তু তারা যখন প্রবেশ করছে, তারা প্রবেশ করছে অ্যান্টিজেন রূপে। এই অ্যান্টিজেন রূপে যখন তারা প্রবেশ করলো, তখন তারা রোগ সৃষ্টি করলো, কিন্তু সঙ্গে সঙ্গে একই সাথে তাদের বিরুদ্ধে আরেকটা প্রোটিন আমাদের দেহের ভিতরে তৈরি হয়ে থাকলো। তাহলে চিকেন পক্স ভাইরাস যখন আমাদের শরীরে প্রবেশ করলো, তখন তার বিরুদ্ধে আমাদের দেহের মধ্যে আরেকটা প্রোটিন তৈরি হলো। তাহলে চিকেন পক্স ভাইরাসটা হচ্ছে গিয়ে অ্যান্টিজেন, আর যেই প্রোটিনটা তার বিরুদ্ধে আমাদের দেহের মধ্যে তৈরি হলো, সেটা হচ্ছে অ্যান্টিবডি। এবার কি হবে না, ভবিষ্যতে আরও চিকেন পক্স ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করছে, কিন্তু ওই যে অ্যান্টিবডি যেটা তৈরি হয়ে থেকে গেছে, সেই অ্যান্টিবডিটা এবার কি করবে, তাদেরকে ধ্বংস করবে। ফলে আমাদের আর চিকেন পক্স হবে না। মিজলসের ক্ষেত্রেও তাই। তো এখন আমরা প্রথমে একটু অ্যান্টিজেনকে নিয়ে আলোচনা করে নিই। তো অ্যান্টিজেনকে নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন তার প্রকারভেদ আসছি। যেহেতু বলেছি যে বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে, অর্থাৎ বহিরাগত একটা বস্তু, বিজাতীয় বস্তু, ফরেন প্রোটিন বলা হয় এটাকে। তো এই ফরেন প্রোটিনের মধ্যে দুই রকমের আছে, একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন
এবং একটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস অ্যান্টিজেনের মধ্যে কি না বহিরাগত, সেটা হচ্ছে পরাগরেণু হতে পারে, কোনো দূষক পদার্থ হতে পারে, কোনো ভেষজ পদার্থ বলতে উদ্ভিজ্জ অংশ, রোগ সৃষ্টিকারী বিভিন্ন প্রকারের জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, সেটা ছত্রাকও হতে পারে ইত্যাদি। অপরদিকে এন্ডোজেনাস অ্যান্টিজেনের মধ্যে পড়ছে সেখানে যারা কি প্রাণীদের ভেতরে তৈরি হচ্ছে, এন্ডোজেনাস, এন্ডো মানে হচ্ছে ভেতরে, তাহলে যেটা নাকি প্রাণীদের ভেতরে উৎপন্ন হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এই এন্ডোজেনাস অ্যান্টিজেনের মধ্যে রয়েছে কীরকম না ইঁদুর, বেড়াল, ভেড়া, ঘোড়া এদের লোহিত কণিকাতে অবস্থিত ফর্সম্যান অ্যান্টিজেন। ফর্সম্যান অ্যান্টিজেন সেটা ইঁদুর, ভেড়া, ঘোড়া, বেড়াল এদের মধ্যে রয়েছে। কোথায় রয়েছে না লোহিত রক্তকণিকার মধ্যে তারা অবস্থান করছে। স্তন্যপায়ী প্রাণীর যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডের মধ্যে থাকছে কার্ডিওলিপিন। এটাও এক প্রকারের অ্যান্টিজেন, এটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এন্ডোজেনাস বলার অর্থটাই হচ্ছে তাহলে কি না প্রাণীদেহের ভেতরে উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা অ্যান্টিজেনের একটা ধারণা পেলাম। এবার আমরা আসছি অ্যান্টিবডিতে। তো অ্যান্টিবডি সম্পর্কে প্রথমেই বলা হয়েছে যে অ্যান্টিজেন প্রবেশ করলে যে বস্তু আমাদের দেহের বা যে প্রোটিনটা আমাদের দেহের মধ্যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনকে প্রতিরোধ করার জন্য বা অ্যান্টিজেনকে বাধা দেওয়ার জন্যই কিন্তু অ্যান্টিবডির আবির্ভাব ঘটে। তাহলে এখানে এই অ্যান্টিবডিগুলোর প্রকৃতি কি না তারা হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন প্রকৃতির। তো এই গ্লোবিউলিন প্রোটিন প্রকৃতির যে অ্যান্টিবডি রয়েছে সেখানে আমরা 5 রকমের অ্যান্টিবডিকে পাবো। এই 5 প্রকার অ্যান্টিবডি হচ্ছে গিয়ে এরা সবাই হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন প্রকৃতির। গ্লোবিউলিন হচ্ছে গিয়ে প্রোটিন। তাহলে ইমিউনো অর্থাৎ অনাক্রম্যতা বা অনাক্রম্য ইমিউনো সিস্টেমের সাথে জড়িত যে প্রোটিন সেটাকে আমরা বলছি ইমিউনোগ্লোবিউলিন। তাহলে ইমিউনোগ্লোবিউলিন কথার অর্থটা কি হলো কি না ইমিউনো কথার অর্থ হচ্ছে গিয়ে অনাক্রম্যতার সাথে জড়িত, আর জি কথার অর্থ হচ্ছে গিয়ে কি না গ্লোবিউলিন প্রোটিন। তাহলে আমরা এখানে যে 5 রকমের যে অ্যান্টিবডি পাবো সেটা হচ্ছে গিয়ে আইজি, অর্থাৎ প্রত্যেক হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন প্রকৃতির। তাহলে আইজি, একটা হচ্ছে আইজিজি, ইমিউনোগ্লোবিলিন জি, ইমিউনোগ্লোবিলিন এ, ইমিউনোগ্লোবিলিন এম, ইমিউনোগ্লোবিলিন ডি এবং ইমিউনোগ্লোবিলিন ই। তাহলে এই 5 রকমের অ্যান্টিবডিকে আমরা পাবো ইমিউনোগ্লোবিলিন জি, ইমিউনোগ্লোবিলিন এ, ইমিউনোগ্লোবিলিন এম, ইমিউনোগ্লোবিলিন ডি এবং ইমিউনোগ্লোবিলিন ই। এবার এদের সম্পর্কে এরা কি প্রকৃতির এদের সম্পর্কে আমরা একটু জানবো না। ইমিউনোগ্লোবিলিন জি হচ্ছে গিয়ে এরা রক্তে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে এবং এরা ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করতে সক্ষম, এটা হচ্ছে এদের প্রকৃতি। ইমিউনোগ্লোবিলিন এ এরা মনোমার এবং ডাইমার হিসাবে থাকবে। স্তনগ্রন্থি খরিত কোলস্টামে এই অ্যান্টিবডিটা পাওয়া যায়, অর্থাৎ মাতৃদুগ্ধের মধ্যে। তাছাড়া ঘাম, অশ্রু, লালা এর মধ্যেও এরা থাকে। ইমিউনোগ্লোবিলিন এম এরা হচ্ছে সবচেয়ে বড় আকৃতির অ্যান্টিবডি এবং এরা পেন্টামার হিসাবে থাকে। পেন্টা মানে 5, অর্থাৎ 5টা বাহু তার মধ্যে থাকবে, পেন্টামার হিসাবে তারা থাকবে এবং এরা বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করছে। ইমিউনোগ্লোবিলিন ডি এরা মনোমার হিসাবে বি লিম্ফোসাইটের সাথেই যুক্ত থাকছে। আর শেষে আমরা পাচ্ছি এরা হচ্ছে গিয়ে ইমিউনোগ্লোবিলিন এ, এরা হচ্ছে মাস্ট কোষের মধ্যে এবং বেসোফিল শ্বেত রক্তকণিকার মধ্যে এরা অবস্থান করছে। তাহলে আমরা 5 রকমের অ্যান্টিবডিকে জানতে পারলাম, তাদের প্রকৃতি সম্পর্কে জানতে পারলাম, তারা কিভাবে কি করছে, কি ধরনের তাদের প্রকৃতি সেটা জানলাম। এবার আমরা আসছি একটা আদর্শ অ্যান্টিবডির গঠন। একটা আদর্শ অ্যান্টিবডির গঠন আমি এখানে ছবি আঁকছি। মোটামুটিভাবে
এটা হচ্ছে একটি আদর্শ অ্যান্টিবডির গঠন, যেটাকে আমরা বলছি আইজিজি, অর্থাৎ আইজিজি এর গঠন, এটাকে আমরা বলছি। তো এই আদর্শ অ্যান্টিবডির গঠনের মধ্যে আমরা কি পাবো না, এটা হচ্ছে একটা পলিপেপটাইড শৃঙ্খলের অংশ, ওয়াই আকৃতি বিশিষ্ট একটা পলিপেপটাইড অংশ শৃঙ্খল। এই পলিপেপটাইড শৃঙ্খলের মধ্যে দুই প্রকারের চেন রয়েছে, একটা হচ্ছে হালকা চেন, এই সবুজ অংশটা হচ্ছে হালকা চেন, আর লাল অংশটা হচ্ছে গিয়ে ভারী চেন। তো হালকা চেন যেটা আমরা বলছি সেটা হচ্ছে গিয়ে কি না এল চেন, লাইট, আর হেভি চেন বা ভারী চেন। এই হেভি চেন এবং ভারী চেন, অর্থাৎ ভারী চেন এবং হালকা চেন, এরা পরস্পরের সাথে ডাইসালফাইড বন্ধনী দিয়ে যুক্ত থাকবে। লাইট চেন, তার মধ্যে থাকবে 200টির মতো অ্যামাইনো অ্যাসিড, আর অপরদিকে হেভি চেন যেটা থাকবে, হেভি চেনের মধ্যে থাকবে সেখানে 400টির বেশি অ্যামাইনো অ্যাসিড। এইভাবে এই গঠনটা সৃষ্টি হয়েছে। এখানে প্রত্যেকটা ভারী চেন এবং হালকা চেনের মধ্যে শেডের যে অঞ্চলটা রয়েছে, এখানে শেডেড অঞ্চল, এখানে শেডেড অঞ্চল, এবং এখানে শেডেড অঞ্চল, এখানে শেডেড অঞ্চল, এটা হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল রিজিয়ান। ভ্যারিয়েবল রিজিয়ান কথার অর্থ হচ্ছে গিয়ে পরিবর্তনশীল অঞ্চল, অর্থাৎ এটা সময়ের সাথে বা প্রয়োজনের সাপেক্ষে এটা পরিবর্তিত হতে পারে। পরিবর্তিত অঞ্চল, পরিবর্তনশীল অঞ্চল, পরিবর্তিত হতে পারে নিজেদের। অপরদিকে শেডেড অঞ্চল ছাড়া যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু হচ্ছে গিয়ে সি রিজিয়ান বা কনস্ট্যান্ট রিজিয়ান, অর্থাৎ অপরিবর্তনশীল অঞ্চল। এটা কখনোই পরিবর্তিত হবে না, কোনো সাপেক্ষেই, কোনো প্রয়োজনের সাপেক্ষেই তারা পরিবর্তিত হবে না, যা আছে তারা তাই থেকে যাবে। এই যে অংশটা রয়েছে, তাহলে এখানে আমরা যেটা পেলাম তা সেটা হচ্ছে গিয়ে আইজিজি এর একটা সংক্ষিপ্ত গঠন। এবার আমরা আসছি অনক্রমতাজনিত সাড়া বা ইমিউন রেসপন্স। বা ইমিউন রেসপন্স বা অনাক্রম্যতা জনিত সাড়া জিনিসটা কি না, জিনিসটা হচ্ছে গিয়ে এই যে অনাক্রম্যতন্ত্র, অনাক্রম্যতা, এটা নিয়ে যে আমরা কথা বলছি, অ্যান্টিজেন অ্যান্টিবডি এইটা নিয়ে যে আমরা বলছি, তাহলে এই জিনিসটা কিভাবে কাজ করছে। তো এই কাজ করার ধরনটা যাওয়ার আগে আমরা জেনে নিই যে এই অনাক্রম্যতন্ত্রটা বা অনাক্রম্যতাটা দুই রকমভাবে তৈরি হতে পারে। আমি একটু এবার অন্য দিকে যাচ্ছি, জিনিসটা তৈরি হতে পারে, অনাক্রম্যতা, ইমিউনিটি আমাদের তৈরি হতে পারে দুই রকমভাবে। একটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা, অর্থাৎ আমরা জন্ম থেকেই বিভিন্ন বস্তু বা বিজাতীয় বস্তু, ভাইরাস, ব্যাকটেরিয়া বা বিভিন্ন রোগের বিরুদ্ধে আমরা জন্ম থেকেই তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা নিয়েই পৃথিবীতে আসছি। সেটা হচ্ছে গিয়ে সহজাত অনাক্রম্যতা, অর্থাৎ সহজাত, আমরা জন্ম থেকেই সেটাকে নিয়ে এসেছি, এটা আমরা অর্জন করিনি। তাহলে অর্জন যখন করিনি, তাহলে নিশ্চয়ই আরেকটা ভাগ থাকবে, সেটা হচ্ছে অর্জিত অনাক্রম্যতা, অর্থাৎ আমরা অর্জন করছি। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে শৈশবে জন্মানোর পর থেকে বা জন্মানোর আগে থেকে বিভিন্ন রকমভাবে টিকা দান বা টিকা নেওয়ার সাথে প্রচলিত, অর্থাৎ অভ্যস্ত হয়ে আছি। কেন না, এই টিকার মাধ্যমে আমরা কি করছি না, বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছি। এটা হচ্ছে গিয়ে কি না অর্জিত অনাক্রম্যতা। কেন অর্জিত না, আমরা অর্জন করছি, কোন একটা ব্যবস্থার মাধ্যমে আমরা বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাটাকে আমরা কি করছি, গড়ে তুলছি। আমরা জন্মের থেকে সেটাকে নিয়ে আসিনি। তাহলে এই অর্জিত ব্যবস্থা, অর্জিত অনাক্রম্যতা যেটা আমরা বলছি, সেটা দুই রকমভাবে হতে পারে। একটা হচ্ছে টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের মাধ্যমে, যেটাকে আমরা বলছি কোষভিত্তিক অনাক্রম্যতা। আর এটা হচ্ছে বি লিম্ফোসাইটের মাধ্যমে, যেটাকে আমরা বলছি রসভিত্তিক অনাক্রম্যতা। এখন এই টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট জিনিসটা কি না, লিম্ফোসাইট সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। লিম্ফোসাইট সম্পর্কে আমরা জানি যে তারা বিভিন্ন প্রকার ভাইরাস, ব্যাকটেরিয়াকে তারা
আক্রমণ করে ধ্বংস করছে। তো এখানে টি এবং বি কেন না, টি লিম্ফোসাইট জিনিসটা হচ্ছে গিয়ে কি না, যখন এটা লিম্ফোসাইটের সাথে জড়িত এবং লোহিত মজ্জা থেকে একটা কোষ সৃষ্টি হচ্ছে, লোহিত মজ্জা থেকে যেই কোষটা সৃষ্টি হচ্ছে সেটা থাইমাস গ্রন্থিতে গিয়ে টি লিম্ফোসাইট কোষে পরিণত হচ্ছে। তাহলে লোহিত মজ্জা থেকে কোষ সৃষ্টি হচ্ছে, সেই কোষটা থাইমাস গ্রন্থিতে যাচ্ছে, থাইমাস গ্রন্থি থেকে সেটা টি লিম্ফোসাইটে পরিণত হচ্ছে। এবার এই টি লিম্ফোসাইট পরিণত হয়ে লসিকা গ্রন্থিতে আশ্রয় নিচ্ছে। লসিকা গ্রন্থিতে আশ্রয় নেওয়ার পরে তারপরে সে কি হচ্ছে না, অ্যান্টিজেনের সাথে সে নিজেকে ম্যাক্রোফাজের মাধ্যমে তাকে কি করছে না, ম্যাক্রোফাজ মাধ্যমে তাকে সেকে গ্রহণ করছে এবং তাকে ধ্বংস করছে। কিসের মাধ্যমে ধ্বংস করছে না, লিম্ফোকাইনিন উৎসেচকের মাধ্যমে তাকে সে ধ্বংস করছে। অপরদিকে আমরা পাচ্ছি বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট হচ্ছে কি, এটা সরাসরি তার কি হচ্ছে না, অ্যান্টিজেনের সাথে সরাসরি যুক্ত হবে। অ্যান্টিজেনের সাথে সরাসরি যুক্ত হওয়ার সময় সেখানে কি হচ্ছে, তারা ব্লাস্ট কোষ বা প্লাজমা কোষ তৈরি করবে, করে নিয়ে সেটা ইমিউনোগ্লোবিউলিন সৃষ্টি করবে। এবং এই যে ইমিউনোগ্লোবিউলিন যখন সৃষ্টি করলো তখন অ্যান্টিজেনের যে টক্সিন, সেই টক্সিনটাকে ওই কোষটা অ্যান্টিটক্সিন তৈরি করে তাকে ধ্বংস করবে বা প্রশমিত করবে, নিউট্রালাইজ করে দেবে। অর্থাৎ এইভাবে তারা কাজ করছে। তো এখানে আমরা যেই অংশগুলোকে নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়ে যে ইমিউন রেসপন্স। তো এবার ইমিউন রেসপন্স কথাটার সাথে আমরা যেই কথাগুলো বললাম সেটা হচ্ছে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট কীভাবে কাজ করছে, অর্থাৎ অর্জিত অনাক্রমতাটা আমরা কিভাবে অর্জন করছি বা কিভাবে হচ্ছে। তো এবার আসা যাক এই অর্জিত অনাক্রমতার সাথে জড়িত আমাদের বহু প্রচলিত কথা টিকা, ভ্যাকসিন। তোমরা এই মুহূর্তে এই ভ্যাকসিন বা টিকার কথাটার সাথে আরও বেশিভাবে নিজেদেরকে নিশ্চয়ই যুক্ত করতে পারছো। কেন না, আমরা এই যে চারিদিকে যে আমাদের একটা প্যান্ডেমিক ঘটনা চলছে, করোনা ভাইরাস, তার টিকা আবিষ্কারের জন্য বিভিন্ন দেশ প্রচুর পরিশ্রম করে যাচ্ছে। তো এই টিকা জিনিসটা কি না, টিকা জিনিসটা কিন্তু প্রথমে আবিষ্কৃত হয়েছিল সেখানে এডওয়ার্ড জেনার। তোমরা সেই গল্পটা জানো যে সেখানে তার বাড়িতে যে এক গোয়ালিনী দুধ দিতে আসতো, তার হাতের মধ্যে ফোসকা ছিল, কিন্তু তার স্মল পক্স হয়নি। এবং তাকে যখন ইন্টারোগেট করলো তখন সেই গোয়ালিনী বলল যে তার বাড়িতে যে গরু রয়েছে সেই গরুর মাঠের মধ্যেও সেখানে এই ধরনের ফোসকা রয়েছে। এরপরে তিনি কি করলেন, এডওয়ার্ড জেনার সেখান থেকে রসটাকে নিয়ে কিছু ভেড়ার উপর সেই রসটাকে ইঞ্জেকশন করলেন, আর কিছুর মধ্যে প্রয়োগ করলেন না। তারপরে সেখানে স্মলপক্সের জীবাণু তাদের মধ্যে ছড়িয়ে দিলেন। দেখা গেল যে যাদের মধ্যে সেই ইঞ্জেকশন করা হয়েছিল সেই রসটা, তাদের স্মলপক্স হয়নি, কিন্তু যাদের মধ্যে দেয়নি তাদের স্মলপক্স হয়েছে। এইভাবেই টিকার আবিষ্কার হয়েছিল। এবং তোমরা জানো যে এখন সমস্ত পৃথিবী থেকে স্মলপক্স বিতাড়িত হয়েছে, স্মলপক্স পৃথিবীতে নেই। তো এই যে টিকা, এই টিকা জিনিসটা কি, ভ্যাকসিন জিনিসটা কি? ভ্যাকসিন জিনিসটা মনে রাখতে হবে সবসময় এটা অর্জিত অনাক্রমতার সাথে জড়িত। তার মানে আমরা এটাকে অর্জন করব বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে, সেটা ইঞ্জেকশন বা টিকা। এই টিকা কথাটা কি? টিকা জিনিসটা হচ্ছে গিয়ে কোনো বস্তু সেই রোগের বিরুদ্ধে কাজ করবে, পার্টিকুলার রোগের বিরুদ্ধে কাজ করবে, নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কাজ করবে, সেই বস্তুটাকে আমাদের শরীরের মধ্যে এমনভাবে প্রবেশ করানো হবে যাতে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে আমাদের শরীরে থাকবে, কিন্তু আমাদের শরীরে সেই রোগটা সৃষ্টি হবে না। কীরকম না, একটা উদাহরণ দিই। এখন জন্মের পরপরই মোটামুটি 3 থেকে 9 মাস বয়সের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে 3 থেকে 9 মাস বয়সের শিশুদের মধ্যে সেখানে বিসিজির টিকা দেওয়া হয়, ব্যাসিলাস কালমেট-গুয়েরিন এটার সম্পূর্ণ নাম। তো এই বিসিজি টিকা হচ্ছে গিয়ে টিউবারকিউলোসিস বা যক্ষ্মা রোগের প্রতিরোধী হিসাবে এটা দিয়ে দেওয়া হয় সারা পৃথিবীতে। এই যে যক্ষ্মা রোগের জীবাণু, সেই জীবাণুটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস জীবাণুটাকেই কিন্তু প্রবেশ করানো হচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যক্ষ্মার জীবাণুকে যদি প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে তো আমাদের যক্ষ্মা হতে পারে না। এটা হচ্ছে একটা সেই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জীবাণু, অর্থাৎ ব্যাকটেরিয়াটা। এই যে ব্যাকটেরিয়াটা রয়েছে, এই ব্যাকটেরিয়াটা সম্পূর্ণভাবে আমাদের শরীরে যখন প্রবেশ করবে
তখন আমি ধরে নিচ্ছি যে আমাদের টিবি হবে বা যক্ষ্মা হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এটাকে যদি আমি ভেঙে টুকরো টুকরো করে দিই, গুঁড়ো গুঁড়ো করে দিই, ডাস্টিং যদি করে দিই, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে টুকরো টুকরো করে দিলাম, ছোট ছোট টুকরো করে দিলাম, একটা বড় জীবাণু ছিল, এটাকে ভেঙে টুকরো টুকরো করে দিলাম, তাহলে এর মধ্যে যে প্রোটিনটা ছিল আর ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার পর এখানে যেই প্রোটিনটা থাকলো, তার কি কোনো পার্থক্য হলো? কোনো পার্থক্য কিন্তু হলো না। এখানে যেই প্রোটিন উপাদানটা ছিল সেই প্রোটিন উপাদানটাই কিন্তু এখানে থেকে গেল। কিন্তু আমি এখান থেকে সামান্য পরিমাণ নিয়ে এবার শরীরে প্রবেশ করালাম, তাহলে গোটা ব্যাকটেরিয়াটা কি প্রবেশ করলো? না, কিন্তু ব্যাকটেরিয়াটার মধ্যে যেই প্রোটিনটা ছিল সেই প্রোটিনটা কিন্তু আমাদের দেহের মধ্যে প্রবেশ করলো। তাহলে যখনই সেটা প্রবেশ করলো, তাহলে সেটা কী রূপে প্রবেশ করলো? অ্যান্টিজেন রূপে প্রবেশ করলো। যখনই অ্যান্টিজেন রূপে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কী হলো না, একটা অ্যান্টিবডি তৈরি হয়ে থেকে গেল। এইভাবে যক্ষ্মা রোগের নির্মূলকরণ সম্ভব হয়েছে, বা এইভাবে টিকাদান, যক্ষ্মা রোগের টিকাদান করা হয়। যক্ষ্মা রোগের ক্ষেত্রে নয়, আমরা এখানে আরও বেশ কিছু টিকার নাম জানবো। তো টিকা দেওয়ার পদ্ধতিটাই হচ্ছে গিয়ে যে বিভিন্ন ক্ষেত্রে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে কি করে মৃত অবস্থায় বা অর্ধমৃত অবস্থায় ভেঙে টুকরো টুকরো করে বা তাদেরকে গুঁড়ো গুঁড়ো করে সামান্য অংশ বা নিষ্ক্রিয় করে তাদেরকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করানো হয় অ্যান্টিজেন রূপে। অর্থাৎ সম্পূর্ণ অংশ প্রবেশ করলে তারা তো রোগ সৃষ্টি করবে, এটা তাদের ক্ষমতা রয়েছে, কিন্তু আমাদেরকে কি করছি না, সম্পূর্ণ অংশটাকে প্রবেশ করাচ্ছি না, তাদের একটা অংশকে, পার্ট, সামান্য অংশকে প্রবেশ করাচ্ছি, যাতে সেটা অ্যান্টিজেন রূপে প্রবেশ করে এবং তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হয়ে থাকে। এটি হচ্ছে টিকার মূল ধারণা। অর্থাৎ আমরা যে টিকা দিচ্ছি, টিকার মূল ধারণাটাই হচ্ছে এটা, যে সেই ভাইরাস, নির্দিষ্ট রোগের বিরুদ্ধে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার অংশটাকে, অংশবিশেষকে, সেটাকে আমরা নিষ্ক্রিয় করে, মৃত করে বা মৃতপ্রায় করে এমনভাবে প্রবেশ করাবো যাতে সে রোগ সৃষ্টি করতে পারবে না, কিন্তু তার বিরুদ্ধে, সেই অ্যান্টিজেনটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। যার ফলে আমরা সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবো, বা আমাদের সেই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। এখানে কতগুলো টিকার নাম আমি বলছি, যেমন ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটানাস, এটা হচ্ছে এক ধরনের টিকা। বিসিজি সম্পর্কে বলা হলো। ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন, আমরা জানি যে 5 বছর বয়স পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে মুখের মধ্যে 2 ফোঁটা করে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, এটা বলে পোলিওর টিকা। পোলিও হলে হাত পাগুলো বেঁকে যায়, সরু সরু হয়ে গিয়ে পাগুলো বেঁকে যায়। তো এই যে ভাইরাসটা, পোলিও ভাইরাস, সেটাকে নির্মূল করার জন্য এটা করা হয়। একটা ইঞ্জেকশনও রয়েছে, অর্থাৎ সরাসরি ইঞ্জেকশন পুশ করা হয়। তো এইখানে এই ওপিভি বলা হচ্ছে এই কারণে আমাদের এটা বহুল প্রচলিত এবং সহজসাধ্য, দেওয়ার সুবিধা রয়েছে। 2 ফোঁটা করে পোলিও ভ্যাকসিন খাইয়ে দেওয়া হয় বাচ্চাদেরকে। টাইফয়েড ভ্যাকসিন, অর্থাৎ টাইফয়েডের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হয়। MMR, মিজলস, মাম্পস এবং রুবেল্লা, এটা এদের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করার জন্য এই ধরনের এই টিকাটা দেওয়া হয়। টিটি, টিটানাস টক্সয়েড, দেখবে আমরা রাস্তাঘাটে বিভিন্ন সময় চলাফেরা করতে গিয়ে বা বিভিন্ন কারণে আমাদের যদি ডিপ উন্ড, গভীর ক্ষতের সৃষ্টি হয়, বা রাস্তাঘাটে যদি কোনো কারণে কেটে যায়, বা বিভিন্ন কারণে আমাদের কোনো অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গাতে যদি আমাদের কোনো ক্ষতের সৃষ্টি হয় সেই জায়গাতে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি না, সঙ্গে সঙ্গে আমরা গিয়ে একটা টক্সয়েড ইঞ্জেকশন নিয়ে নিই। আমরা বলি টিটানাস ইঞ্জেকশন বা টক্সয়েড ইঞ্জেকশন ইত্যাদি, বিভিন্ন রকমভাবে আমরা সেটাকে বলি। তো এই জিনিসটা কি, ক্লস্ট্রিডিয়াম টিটানি বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে, ক্লস্ট্রিডিয়াম টিটানি। তো ক্লস্ট্রিডিয়াম টিটানি হচ্ছে এক প্রকারের ব্যাকটেরিয়া। কোথায় থাকে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা এবং যেখানে অক্সিজেন পৌঁছাতে পারে না সেই জায়গাটাতে এই ক্লস্ট্রিডিয়াম টিটানি বসবাস করে। আমরা জানি যে মরচে পড়া লোহাতে কেটে গেলে, কোনো কিছুর মাধ্যমে যদি কেটে যায়, সেটা ছুরি, কাঁচি
ইত্যাদি বিভিন্ন ব্লেড হতে পারে, তার মধ্যে কেটে গেলে আমরা সঙ্গে সঙ্গে বলি যে টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে। তো এই টিটেনাস ইঞ্জেকশনটা নিতে হবে কেন না, ক্লস্ট্রিডিয়াম টিটেনি বলে যে অবাত শ্বসনকারী একটা ব্যাকটেরিয়া রয়েছে, অবাত শ্বসনকারী ব্যাকটেরিয়া, সেটা এই অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা এবং এই মোর্চের মধ্যে অবস্থান করে। মোর্চের মধ্যে অর্থাৎ রাস্ট, তার মধ্যে যে অক্সিজেনটা রয়েছে সেই অক্সিজেনটাকেই এরা গ্রহণ করে, সেই জন্য তারা সেই অঞ্চলগুলিতে অবস্থান করে। তারা সরাসরি অক্সিজেনের মুক্ত অঞ্চলে তারা বসবাস করতে পারবে না, তারা মারা যাবে। এবার কি হচ্ছে, এই ক্লস্ট্রিডিয়াম টিটানি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলে পর আমাদের শরীরের মধ্যে ধনুষ্টঙ্কার রোগ হয়। অর্থাৎ এই ধনুষ্টঙ্কার রোগ হয় বলার অর্থ হচ্ছে আমাদের যে চোয়ালের পেশি, লকজ ডিজিজ বলা হয়, লকজ, অর্থাৎ চোয়ালের পেশিটা আমাদের শক্ত হয়ে যাবে, আমরা হা করতে পারবো না, সেই জন্য বলে লকড জ, অর্থাৎ মুখটা বন্ধ থাকবে, আমরা চোয়ালটাকে খুলতে পারবো না। ঠিক আছে, এই জিনিসটা হবে। ধনুকের মতো পেছন দিকটা বেঁকে যাবে, তীব্র জ্বর হবে, মাথার যন্ত্রণা হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে টিটেনাসের লক্ষণ। তো এই ইঞ্জেকশনটা যেটা নেওয়া হয় সেটাও কিন্তু একটা আমাদের ভ্যাকসিনের মতোই কাজ করছে, কিন্তু জন্মানোর আগে থেকে শুরু করে জন্মানোর পর পর্যন্ত কিন্তু এই টিটেনাস কি করা হয় না, সেটা দেওয়া হয়। ঠিক আছে, এবং তার একটা বুস্টার ডোজও রয়েছে। বুস্টার ডোজ জিনিসটা কি না, প্রত্যেকটা বেশ কিছু টিকা রয়েছে যাদের মধ্যে বুস্টার ডোজ কথাটা উল্লেখ করা হয়। সেই জিনিসটা হচ্ছে গিয়ে যে একটা সাধারণ মাত্রাতে প্রথমে সেটা দেওয়া হয়, তারপরে ধীরে ধীরে তার মাত্রাটা বাড়ানো হয়, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যায় সেটা হচ্ছে ম্যাক্সিমাম লেভেল। অর্থাৎ ওই ম্যাক্সিমাম লেভেলের টিকাটা বা ডোজটা যদি প্রথমেই কাউকে দেওয়া হয় তাহলে তার সেই রোগটা কিন্তু হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এখানে কি করা হয় না, ধীরে ধীরে তাকে সেই ব্যাকটেরিয়াটা বা ভাইরাসের বিরুদ্ধে তাকে ধীরে ধীরে পরিচিত করে নেওয়া হয়, অ্যান্টিবডিটা তৈরি করা হচ্ছে। প্রথমে অল্প মাত্রা, তারপরে সেটাতে পরিচিত হলো, সেখানে অ্যান্টিবডি তৈরি হলো, আবার তার থেকে একটু বেশি ডোজ দেওয়া হলো। এইভাবে ডোজের মাত্রা বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পর্যায়ে যায়, সেই পর্যায়ের ডোজটা দিয়ে সেটাকে শেষ করে দেওয়া হয় যে ম্যাক্সিমাম লেভেলে যদি কোনো কারণে এই ভাইরাস বা ব্যাকটেরিয়া বা জীবাণুটা যদি প্রবেশ করে তাহলে যাতে সেটাকে ধ্বংস করতে পারে। এইটাকে বলা হয় বুস্টার ডোজ। তো আমরা টিকা সম্পর্কে জানলাম, কি কি টিকা রয়েছে মোটামুটি আমরা সেই সম্পর্কে কিছুটা একটা ধারণা দিলাম। এবার আমরা কয়েকটি রোগ সম্পর্কে জানব। সেই রোগের প্রথমেই রয়েছে ডায়রিয়া। এটা আমাদের খুব প্রচলিত একটা রোগ, আমাদের সবারই হয়। সেখানে এটা প্রোটোজোয়া ঘটিত রোগ, সেটা অ্যান্টামিবা হতে পারে, অ্যান্টিমিবা হিস্টোলাইটিকা যেটা আমাশা করছে, জিয়ার্ডিয়া, ঠিক আছে, ইকোলাই হতে পারে, সালমোনেলা হতে পারে, সাইজেলা হতে পারে। এই সমস্ত রোগের আক্রমণে কি হয় না, প্রচুর পরিমাণে তরল দাস্ত, বমি, মল কম থাকবে, জলের পরিমাণ বেশি থাকবে, হাত পা ঠান্ডা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কারণ আমাদের দেহ থেকে লবণ, জল এবং খাদ্য সমস্তটাই বেরিয়ে যাবে। এটা কিভাবে হয় না, মাছির সাহায্যে। মাছি বিভিন্ন যেখানে যার হয়েছে সেই মল বা সেই রোগীর দাস্তের উপরে বসছে, তার গায়ে লাগছে, সেখান থেকে সে খাদ্যের মধ্যে পড়ছে এবং সেইখানে বা জলের মধ্যে বসছে, খাদ্য এবং জলের মাধ্যমেই মূলত এই রোগটা ছড়ায়। ম্যালেরিয়া আমরা পরিচিত এই রোগটার সাথে। এখানে প্লাজমোডিয়ামের অনেকগুলো প্রজাতি রয়েছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এবং প্লাজমোডিয়াম ওভেল। এটা হচ্ছে গিয়ে কি না, এই ধরনের আদ্যপ্রাণী এই রোগটা সৃষ্টি করছে এবং স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা এই রোগটা বাহিত হচ্ছে মানুষ থেকে মানুষে। তো এর মধ্যে কী হচ্ছে না, প্রচণ্ড শীত হয়, অর্থাৎ গায়ে কাঁপুনি দিয়ে শীত অবস্থা, প্রচণ্ড কাঁপুনি আসে, অর্থাৎ প্রচুর লেপ কম্বল তোষক চাপা দিলেও সেই কাঁপুনি থামে না, কারণ এটা ভেতরে থেকে এটা লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়। ডিপথেরিয়া, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরি বলে একটা ব্যাকটেরিয়া আক্রমণে এই রোগটা হচ্ছে। এটা গলার মধ্যে যে টনসিল রয়েছে, টনসিলের পাশে সাদা সাদা দাগ হবে, গ্ল্যান্ড ফুলে যাবে, শ্বাসকষ্ট হবে এবং উচ্চ তাপমাত্রা, মাথার যন্ত্রণা, মুখ থেকে গন্ধ বেরোবে ইত্যাদি। এটা খুব ছোঁয়াচে রোগ। নিউমোনিয়া, ডিপ্লোকক্কাস নিউমোনি, সেটা আমাদের শ্বসনতন্ত্রকে আক্রমণ করে, অর্থাৎ আমাদের শ্বাসকষ্ট হবে, ঠিক আছে, সেখান থেকে প্রচুর মিউকাস করতে হবে। শ্বাসকষ্ট হবে কেন না, আমাদের যে ফুসফুসের মধ্যে যে অ্যালভিওলাস অর্থাৎ বায়ুথলিগুলো রয়েছে তার সাথে
বায়ুথলির সাথে অ্যালভিওলার ডাক্ট রয়েছে, ট্র্যাকিয়া রয়েছে, ব্রঙ্কিওল রয়েছে। এদের মধ্যে প্রচুর পরিমাণে মিউকাস, শ্লেষ্মা, কফ এগুলো জমে যায়, যার ফলে বাতাস সঠিকভাবে প্রবাহিত হতে পারে না, যার ফলে আমাদের শ্বাসকষ্ট হয়। এবং এই নিউমোনিয়া অর্থাৎ এই ডিপ্লোককাস নিউমোনি, এই ব্যাকটেরিয়াটার কাজই হচ্ছে গিয়ে এই ধরনের অর্থাৎ ফুসফুস শ্বসনতন্ত্রকে আক্রমণ করা। এখানে কি হচ্ছে না, রোগীর স্পুটাম অর্থাৎ গয়ের থেকে মাছির সাহায্যে এটা রোগটা ছড়িয়ে যায়। টিটানাস সম্পর্কে বলা হয়েছে, যক্ষ্মা বা টিউবারকুলোসিস সম্পর্কে আমি আগে বলেছি। ডেঙ্গু এটা একটা খুব প্রচলিত একটা রোগ, যে এই সময়টাতে আমরা সবাই খুব সচেতন হয়ে থাকি যে যাতে মশা যাতে না কামড়ায়, ঠিক আছে। এডিস ইজিপ্টি বলে যে মশাটা রয়েছে, এবং সেটাও কিন্তু স্ত্রী, ঠিক আছে। তো এই স্ত্রী মশা ফ্লেভিভাইরাস নামক জীবাণুটাকে বহন করছে, এবং গাঁটে গাঁটে ব্যথা হয়। আমাদের যে জয়েন্টসগুলো রয়েছে, বিভিন্ন জয়েন্ট, সেই জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা হয়, সেজন্য এটাকে হাড় ভাঙা জ্বর বলা হয়। অর্থাৎ মনে হচ্ছে প্রত্যেকটা জয়েন্ট এমনভাবে ব্যথা হবে যে ভেঙে হয়তো বেরিয়ে যাবে। হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি, এরা হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। তো হেপাটাইটিস কথাটাই জড়িত হচ্ছে গিয়ে আমাদের যকৃতের সাথে, লিভার। অর্থাৎ হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি এই দুটো ভাইরাসই কিন্তু যকৃতকে, প্রধানত যকৃতকে আক্রমণ করবে, এবং যকৃতকে আক্রমণ করলে পর যকৃতের মধ্যে সেখান থেকে হলুদ বর্ণ নিশ্চিত হবে, এবং জন্ডিস হবে, চামড়া হলুদ হয়ে যাবে, ঠিক আছে, হলুদ রঙের ইউরিন হবে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে। সাধারণত এটা জলের মাধ্যমে বা দূষিত পানীয় এর মাধ্যমে এটা সংক্রামিত হয়ে থাকে। আমরা এরপরে আসছি এইডস। এটাও আমরা জানি যে এক সময় এটা ভীষণভাবে মহামারীর মতো সেটা ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছিল, বা বিভিন্নভাবে সেটা ছড়িয়ে পড়ছিল। সাধারণত এটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে এই রোগটা ছড়ায়। অর্থাৎ যেই ব্যক্তির মধ্যে এই জীবাণু, এইচআইভি জীবাণু, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি ভাইরাস, তাহলে রোগটা হচ্ছে কি এইডস, আর ভাইরাসটার নাম হচ্ছে কি এইচআইভি। তো এটা হচ্ছে কি না, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে কথাটা কি আসছে, হিউম্যান অর্থাৎ মানুষ, ইমিউনো ডেফিসিয়েন্সি অর্থাৎ অনাক্রমতন্ত্র অভাব ভাইরাস, এই ভাইরাসটা আক্রমণ করলে কি হচ্ছে না, এইডস হচ্ছে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এইডসের পুরো নাম কি না, অ্যাকোয়ার্ড অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড মানে কি, অর্জিত, অর্জিত। ইমিউনো কথার অর্থ কি, অনাক্রম্যতা, অনাক্রম্যতা। ডেফিসিয়েন্সি মানে কি, অভাব। সিনড্রোম কথার অর্থ কি, লক্ষণ। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এইডসের পুরো নাম। অর্জন করছি, কি অর্জন করছি, অনাক্রম্যতার অভাব অর্জন করছি। অর্থাৎ আমাদের শরীরে যে অনাক্রম্যতন্ত্রটা রয়েছে, ইমিউনিটি সিস্টেম যেটা রয়েছে, সেই ইমিউনিটি সিস্টেমটার অভাব ঘটবে, তার একটা লক্ষণ প্রকাশিত হবে। সেই জন্য সম্পূর্ণটাকে বলা হচ্ছে এইডস। এবং যেই ভাইরাসটা এটাকে আক্রমণ করছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, অর্থাৎ ইমিউনো ডেফিসিয়েন্সির সাথে এটা জড়িত। এই ইমিউনো ডেফিসিয়েন্সি এমনভাবে ভেঙে যায়, অর্থাৎ ইমিউন সিস্টেমটা এমনভাবে ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যে এই রোগে আক্রান্ত ব্যক্তি সামান্য জ্বর, সামান্য পেট খারাপ
বা সামান্য সর্দি কাশি ইত্যাদি যেই রোগগুলোতে সাধারণভাবে আমরা 3 থেকে 4 দিন বা সাধারণভাবে আমরা সেটাকে অন্য কোনোভাবে আমরা সেটাকে কি করতে পারি না, প্রতিরোধ করতে পারি, এই ব্যক্তিরা সেটা পারবে না। অর্থাৎ তাদের ইমিউন সিস্টেমটা পুরোটাই ভেঙে গেছে, কাজে সামান্য জ্বর সর্দি কাশি পেট খারাপ ইত্যাদিতেই তারা মারা যাবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে গিয়ে ইমিউন সিস্টেম, ইমিউনিটি, ইমিউন সিস্টেম, সক্রিয় অনক্রমতা, নিষ্ক্রিয় অনক্রমতা, অর্জিত অনক্রমতা, সহজাত অনক্রমতা ইত্যাদিকে নিয়ে আমরা আলোচনা করলাম। কি কি রোগ হতে পারে, তার বিরুদ্ধে কি কি প্রতিরোধ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি, কিভাবে আমরা টিকাদান করছি, কোন কোন বয়সে কি কি টিকা দেওয়া হচ্ছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো এত সব আলোচনা করা হচ্ছে, সেখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা বাইরে বা ঘরের মধ্যে যখনই কিছু করছি, পরিষ্কার পরিচ্ছন্নতা বলে একটা কথা আছে, ক্লিনলিনেস। তো এই ক্লিনলিনেস জিনিসটা কিন্তু খুব প্রয়োজন। এই মুহূর্তে আমরা সবাই এই জিনিসটা আমরা সবাই খুব এখন ভালোভাবে মেনটেন করছি। কেন না, বলা হচ্ছে বাইরে গেলে সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে এসে হাত ধুয়ে পা ধুয়ে স্যানিটাইজ করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে সেটাকে স্যানিটাইজ করতে হবে, করে নিয়ে তারপরে ঘরে ঢুকতে হবে, জামা কাপড় ধুতে হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মাস্ক পরে বেরোতে হবে যাতে বাইরের জীবাণু প্রবেশ না করতে পারে, বা আমার ভেতরে কিছু থাকলে সেটা যাতে বাইরে যেতে না পারে। পুরো ব্যাপারটা ক্লিনলিনেসের সাথে জড়িত। একটু যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমরা এখন হয়তো সেই জিনিসটা খুব বেশিভাবে করছি, কিন্তু আমরা কি কেউ কখনো খাবার আগে হাত না ধুয়ে খাই? নিশ্চয়ই খাই না। কেন না, হাতের মধ্যে বিভিন্ন কিছু থাকতে পারে, ময়লা, আমরা বলি সাধারণভাবে আমরা সেটাকে ময়লা বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা করা উচিত কি সাবান দিয়ে হাত ধোয়া। কেন এখন যেটা আমরা করছি, আমরা সাবান দিয়ে হাত না দিয়ে এখন কিন্তু কেউ আমরা খাই না। কেন না, আমাদের হাতের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশের বিভিন্ন জায়গাতে যেখানে আমরা গমন করছি, যাতায়াত করছি, চলাফেরা করছি, সেইখানে প্রচুর জীবাণু ছড়িয়ে রয়েছে। এই জীবাণু কিন্তু সবসময় আমাদের শরীরের মধ্যে আসছে, জামা কাপড় বলো, হাত বলো, এই ইত্যাদি ইত্যাদি আমাদের শরীরের মধ্যে সমস্ত কিছুর মধ্যেই তারা রয়েছে। তাদেরকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না। জীবাণুকে বাদ দিয়ে লাইফ, হিউম্যান লাইফ বা অর্গানিজমের যে আমাদের জীবদের যে লাইফ, জীবন, সেটা চলবেই না। জীবাণুদেরকে আমরা কখনোই বাদ দিতে পারবো না, কোনো অবস্থাতেই না, তারা থাকবে। কিন্তু ক্ষতিকারক জীবাণু যারা রয়েছে তারা কিন্তু আমাদের এই যে ক্লিনলিনেস সেটার সুযোগ নেবে, তারা আমাদের শরীরে প্রবেশ করবে এবং বিভিন্ন রোগ সংক্রমণ কিন্তু সেভাবেই হয়। অর্থাৎ একটু আগে আমরা যে সমস্ত বিভিন্ন রোগগুলোকে নিয়ে আলোচনা করলাম তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখো বলা হচ্ছে ছোঁয়াচে, অর্থাৎ একজনের থেকে আরেকজনের হতে পারে। তাহলে একজনের থেকে আরেকজনের যখন হতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটা প্রোটেকশান নেওয়া উচিত। তারই একটা পার্ট হচ্ছে গিয়ে আমাদের ওয়াশিং, ধৌতকরণ, হাত ধোয়া। আমরা চান করছি, আমরা হাত ধুচ্ছি, আমরা মুখ ব্রাশ করছি, ঠিক আছে, সেখানে হাত পা মুখ দেহ পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু ওয়াশিং করাটাই হচ্ছে গিয়ে এই জিনিসের মূল বিষয়বস্তু, অর্থাৎ ক্লিনলিনেস, সোজা কথায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তো এর মধ্যে আমরা কি করছি না, যেমন সাবান দিয়ে আমরা হাত ধুচ্ছি, বিভিন্ন প্রকারের বাজারে সাবান রয়েছে, তার মধ্যে বেশ কিছু সাবান রয়েছে যেগুলো মেডিসিনাল এফেক্ট রয়েছে। এখন আমরা সেই মেডিসিনাল এফেক্টযুক্ত সাবানগুলিকেই বেশি ব্যবহার করছি। মেডিসিনাল এফেক্টযুক্ত সাবান দিয়ে হাত ধোয়া, আমরা চানের সময় গায়ে সাবান দিচ্ছি, আমরা ডিটারজেন্টের মাধ্যমে জামা কাপড়কে কাচ্ছি। তারপরে কি না, বিভিন্ন ধরনের যে ডেটল, স্যাভলন, স্পিরিট ইত্যাদি আমরা ক্ষতস্থান ধোয়ার জন্য ব্যবহার করছি। কেটে গেলে সেখানে ডেটল দিচ্ছি, স্যাভলন দিচ্ছি, বিভিন্ন ধরনের লিকুইড অ্যান্ড মেডিসিন রয়েছে সেগুলোকে প্রয়োগ করছি যাতে সেখানে জীবাণুটা কোনো এফেক্টিভ না হতে পারে। মুখ ধোয়া, ব্রাশিং, আমরা ব্রাশ করছি,
মুখ ধুচ্ছি, কারণ আমাদের মুখের ভেতরে জিভে, দাঁতের ফাঁকে, মাড়িতে যে খাবারের টুকরো বা অন্যান্য উপাদানগুলো বিভিন্ন সময় জমবে, এটা স্বাভাবিক, এবং তাদেরকে আমরা পরিষ্কার করে ফেলে দেবো। সেটাও কিন্তু একটা ওয়াশিংয়ের মধ্যে পড়ছে এবং খুব গুরুত্বপূর্ণ ওয়াশিং। অর্থাৎ আমরা যদি আমাদের মুখের ভেতরটাকে পরিষ্কার না রাখি তাহলে বিভিন্ন রোগের আমাদের আক্রমণ ঘটবে। তার মধ্যে মুখ এবং গলা সেটা সবচেয়ে বেশি প্রথমেই এফেক্টেড হবে। হাত পা ধোয়া, আমরা বাইরে থেকে যখন বাড়িতে ঢুকছি তখন হাত পা ধুয়ে ঢুকছি বা হাত পা ধুচ্ছি ইত্যাদি, স্নান করছি, এটা হচ্ছে কি আমাদের নিয়মিত একটা অভ্যাসের মধ্যে রয়েছে। এবার আমরা আসছি নেক্সট, যে আমাদের এই হিউম্যান যে ওয়েলফেয়ার সিস্টেম অর্থাৎ মানব কল্যাণ, এই মানব কল্যাণে আমরা জীবাণুদেরকে কীভাবে পাবো। আমরা এর আগে যে আলোচনাগুলো করলাম সেখানে জীবাণুদের একটা ক্ষতিকর দিক আলোচনা করলাম, অর্থাৎ জীবাণু আমাদের যে বিভিন্নভাবে যে ক্ষতি করতে পারে, কী কী রোগ সৃষ্টি করতে পারে সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি। তাদের মাধ্যমে বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থা আমরা কীভাবে গড়ে তুলতে পারি টিকাদানের মাধ্যমে, সেটাকে নিয়ে আলোচনা করেছি। এখন আমরা দেখব সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মানব কল্যাণ অর্থাৎ আমাদের উপকার করছে সেটা কিভাবে হচ্ছে জীবাণু। না, বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদনে, যেমন আমরা দই, ল্যাক্টোব্যাসিলাসের মাধ্যমে যে দুধ গরম করে সেখানে আমরা একটুখানি দই ফেলে দিচ্ছি, এই দইটার মধ্যে কী থাকছে না, ল্যাক্টোব্যাসিলাস বলে একটা ব্যাকটেরিয়া অবস্থান করছে। ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টো কথাটা দুধের সাথে জড়িত। এই ল্যাক্টোব্যাসিলাস হচ্ছে একটা দন্দাকৃতি ব্যাকটেরিয়া, এটা আমরা দুধের মধ্যে দিলাম, সেখান থেকে সে পুষ্টি নেবে, দুধটাকে দইয়ে পরিণত করবে। পনির, মাখন, চিজ ইত্যাদি এগুলো উৎপাদনে সেখানে ব্যাকটেরিয়ার সাহায্যে সেগুলো হয়ে থাকবে। তাছাড়া ব্যাকটেরিয়াকে কাজে লাগানোর জন্য ঘোল তৈরি করছি, কেফির, কুমিসা, ইডলি, অর্থাৎ ইডলি বা দোসা তৈরি করার জন্য বলা হয় যে ফার্মেন্টেড করা হয়, চাল এবং ডালটাকে একসাথে পেস্ট করে রেখে দেওয়া হয়, সেটা তারপরে ফার্মেন্টেড হয়, অর্থাৎ তার মধ্যে সন্ধান প্রক্রিয়া চলে। সন্ধান প্রক্রিয়া চলার পরে সেই জিনিসটাকে রান্না করার আগে অর্থাৎ ইডলি বা দোসা তৈরি করার আগে আমরা যদি স্মেল নিই তাহলে একটা টক গন্ধ পাওয়া যাবে। অনেকে বলে পচে গেছে, হ্যাঁ ঠিকই বলে পচে গেছে, অর্থাৎ ফার্মেন্টেড হয়েছে। ফার্মেন্টেড হওয়ার পরে সেটা কি হচ্ছে না, তার মধ্যে অনেক কিছু আমরা তার যে প্রকৃতির সেটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু সেটা আমরা পাচ্ছি। মদ্যশিল্পে অর্থাৎ ওয়াইনারি, ইথাইল অ্যালকোহল যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমাদের ইস্টের মাধ্যমেই সেই জিনিসটা তৈরি হচ্ছে, এবং সেটা সেখানে বিভিন্ন রকমভাবে তার প্রয়োগ করে বিভিন্ন ধরনের সেখানে ওয়াইন বা মদ তৈরি করা হচ্ছে। তাছাড়া ক্লস্ট্রিডিয়াম, লিউকোনোস্টোক, জাইমোমোনাস ইত্যাদি এই ধরনের সার্সিনা ইত্যাদি ব্যাকটেরিয়াকেও, এই ধরনের প্রজাতিকেও সেখানে ব্যাকটেরিয়ার প্রজাতিকেও সেখানে ব্যবহার করা হয় বিভিন্ন গ্রেডেশনের জন্য। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরির জন্য, যেমন স্ট্রেপ্টোমাইসিন, নিওমাইসিন, এরিথ্রোমাইসিন, ক্লোরামফেনিকাল, টেট্রাসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন, টেরামাইসিন ইত্যাদি উৎপাদনের জন্য এগুলো অ্যান্টিবায়োটিক, খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক। বিভিন্ন রোগে তাদেরকে ব্যবহার করা হয়, ব্যবহার করে বিভিন্ন রোগের আক্রমণ থেকে আমরা কী করি না, নিজেদেরকে রক্ষা করি। অর্থাৎ সেই রোগগুলো হলে পর এই ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে সেই জীবাণুগুলোকে আমরা মেরে ফেলি। মেরে ফেলার একটা বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিকগুলো যে আমরা পাচ্ছি এই সমস্ত ব্যাকটেরিয়া থেকে তাদেরকে আমরা পাচ্ছি। ভ্যাকসিন উৎপাদনের জন্য আমরা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াকে আমরা ব্যবহার করছি। তাছাড়া আমাদের যে দেহে সেখানে ভিটামিন B2, B12 এবং ভিটামিন সি উৎপাদনের জন্য সেখানে আমরা ব্যাকটেরিয়াকে ইউজ করছি, তাদেরকে উৎপাদন করছি। অর্থাৎ বাজারে আমরা যে পলিবায়ন বা ইত্যাদি যে ভিটামিন টনিক আমরা কিনতে পাই, সেই ভিটামিন টনিকটা তৈরি করার জন্য বিভিন্ন ব্যাকটেরিয়াকে কিন্তু কাজে লাগানো হয়। জৈবিক নিয়ন্ত্রণে জীবাণুর ভূমিকা। জৈবিক নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছে সাধারণভাবে আমরা যে চাষের জমিতে যে বিভিন্ন শস্য উৎপাদন করছি সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভাইরাস বা জীবাণু বা ছত্রাকের আক্রমণ ঘটে, ফলে সেখানে শস্যের প্রভূত ক্ষতি হয়। শস্যের এই ক্ষতি আটকানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ইনসেকটিসাইডস
বা পেস্টিসাইডস ব্যবহার করে থাকি, অর্থাৎ এগুলো কয়েকটা কী হচ্ছে না, এগুলো হচ্ছে রাসায়নিক পদার্থ। তাদেরকে আমরা খেতে বা জমিতে স্প্রে করি সেই সমস্ত ফসলের উপরে। স্প্রে করার ফলে কি হচ্ছে না, সেই সমস্ত জীবাণু তারা মারা যাচ্ছে, তাহলে আমরা ফসলটা খুব সুন্দরভাবে পাচ্ছি। কিন্তু একই সাথে যে সমস্ত ইনসেকটিসাইডস বা পেস্টিসাইডস আমরা সেই জমিতে প্রয়োগ করছি, ফসলের উপর প্রয়োগ করছি, তারা কিন্তু ফসলের মধ্যে থেকে যাচ্ছে এবং সেই ফসলের মধ্যে থেকে যাওয়া ইনসেকটিসাইডস বা পেস্টিসাইডস যে রাসায়নিক পদার্থগুলো, সেই রাসায়নিক দ্রব্যগুলো কিন্তু আমরা প্রকারান্তরে অল্প পরিমাণে হলেও বিভিন্ন রকমভাবে তারা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করছে, অর্থাৎ আমরা তাদেরকে যখন গ্রহণ করছি, তাহলে এই জিনিসটা সত্যি কথাই যে ক্ষতিকর, কিন্তু না করে উপায় নাই। কিন্তু সেখানেও কিন্তু আমরা জীবাণুদের ভূমিকা উল্লেখযোগ্যভাবে দেখতে পাবো, অর্থাৎ বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া রয়েছে, যেমন ব্যাসিলাস থুরিনজেনসিস, এরা পতঙ্গ পেস্টকে আক্রমণ করবে। ব্যাসিলাস থুরিনজেনসিস বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে। ব্যাসিলাস থুরিনজেনসিস এরা পতঙ্গ পেস্টকে আক্রমণ করবে, ফসলে কোনো ক্ষতি করবে না। যেহেতু এরা জীবাণু, সেজন্য শুধু তারা পতঙ্গ পেস্টকেই আক্রমণ করবে, কাজেই তারা ফসলের মধ্যে একটা নির্দিষ্ট সময় থাকার পরে তারপরে তারা আবার অন্য জায়গায় চলে যাবে, আমাদের শরীরে তারা প্রবেশ করতে পারবে না বা তারা কোনো ক্ষতিও করতে পারবে না। এটা হচ্ছে একটা জৈবিক নিয়ন্ত্রণ, অর্থাৎ জীবের সাহায্যে জীবকে নিয়ন্ত্রণ করছি, ক্ষতিকারক জীবাণুদেরকে নিয়ন্ত্রণ করছি। ব্যাসিলাস প্যাপিলি ব্যাকটেরিয়া জাপানি বিটল দমন করা হচ্ছে। তাছাড়া লেপ্টোমোনাস, টেট্রাথাইমিয়া, নোসেমা, এরা প্রোটোজোয়া, এদের পতঙ্গদের রোগ সৃষ্টি করছে এবং এদের বিরুদ্ধেও আমরা ব্যাসিলাস থুরিনজেনসিসকে যদি প্রয়োগ করি তাহলে তারা ধ্বংস হবে। অনুজৈব সার বা বায়ো ফার্টিলাইজার। অনুজৈব সার বলা হচ্ছে কেন না, অণুজীবদের সাহায্যে যে সার বা ফার্টিলাইজার তৈরি করা হচ্ছে সেটাকে আমরা বলছি অনুজৈব সার। এবার আসা যাক যে আমরা তাহলে যে ফসল উৎপাদন করছি তখন সেখানে কী সার ব্যবহার করছি, রাসায়নিক সার, ইউরিয়া, সুপার ফসফেট ইত্যাদি বিভিন্ন ধরনের রাসায়নিক সার রয়েছে যাদেরকে আমরা জমিতে প্রয়োগ করছি এবং প্রচুর পরিমাণে ফসল উৎপাদনের জন্য তার সাহায্য নেওয়া হচ্ছে। এইবার এই অনুজৈব সার তাহলে জিনিসটা কি না, এটা প্রাকৃতিকভাবে তৈরি হবে বিভিন্ন অণুজীবের সাহায্যে। এই বিভিন্ন প্রকার অণুজীবের মধ্যে কি কি রয়েছে না, বিভিন্ন প্রকার অণুজীবের মধ্যে প্রথমে রয়েছে নাইট্রোজেন সংবন্ধনকারী, নাইট্রোজেন সম্বন্ধনকারী জীবাণু। এই নাইট্রোজেন সম্বন্ধনকারী জীবাণুর মধ্যে আমরা কাদেরকে পাবো না, দুইটো প্রকৃতি রয়েছে, একটা হচ্ছে গিয়ে মুক্ত, একটা হচ্ছে গিয়ে মিথজীবী। মুক্ত প্রকৃতির যে নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণু তাদের মধ্যে রয়েছে অ্যাজোটোব্যাক্টর, নাইট্রোসোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, এরা রয়েছে। এরা বাতাসে যে নাইট্রোজেনটা রয়েছে সেই নাইট্রোজেনকে সরাসরি তাদের দেহে আবদ্ধ করতে পারবে এবং সেখান থেকে জমিতে সেই উপাদানটা, নাইট্রোজেন ঘটিত উপাদানটা, সেটা জমিতে যাবে এবং ফসলের জন্য সেটা কার্যকরী হবে। এটা হচ্ছে মুক্তজীবী জীবাণুর দ্বারা। অপরদিকে মিথজীবী জীবাণুর দ্বারা সেখানে আমরা পাচ্ছি রাইজোবিয়াম, প্রকৃতপক্ষে আমাদের খুব পরিচিত এই রাইজোবিয়াম লেগুমিনোসেরাম, এটা হচ্ছে মিথজীবী। কোথায় থাকে
না, সাধারণভাবে আমরা জেনে এসেছি যে মটর গাছের মূলের মধ্যে অর্বুদ সৃষ্টিকারী একটা জীবাণু, এরা বাতাসের নাইট্রোজেনকে এই অর্বুদ বা গুটির মধ্যে তারা আবদ্ধ করে এবং সেখান থেকে মটর গাছ নাইট্রোজেন জাতীয় উপাদান বা খাদ্য সেটা পাচ্ছে। অপরদিকে মটর গাছ ব্যাকটেরিয়াকে সেখানে থাকতে দিচ্ছে এবং পুষ্টি প্রদান করছে। যেহেতু উভয়ের মধ্যে এই ধরনের পুষ্টির আদান প্রদান চলছে, সেই জন্য সেটাকে আমরা বলছি মিথজীবী পদ্ধতির পুষ্টি। এই রাইজোবিয়াম লেগুমিনোসেরাম কিন্তু শুধুমাত্র যে মটর উদ্ভিদের মূলের মধ্যেই যে গুটি বাঁধছে তা কিন্তু নয়। লেগুমিনোসেরাম বলা হচ্ছে যে এরা লেগুমিনেসি গোত্রের অন্তর্ভুক্ত যত উদ্ভিদ রয়েছে তাদের মূলের মধ্যেও গুটি বাঁধবে। একটা কথা আছে, প্রচলিত কথা, এবং সেটা খুব বাস্তব কথা। উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে প্রথমে আসবে ডাল, বিভিন্ন ধরনের ডাল, যত রকমের ডাল তোমরা জানো, মুগ ডাল, মুসুর ডাল, অড়হর ডাল, মটর ডাল, ছোলার ডাল, সয়াবিন ইত্যাদি সমস্ত রকম ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, কম বেশি থাকতে পারে পার্সেন্টেজ। কেন না, তারা সবাই শিম, ধনচে এদের মধ্যে থাকে না। এদের মধ্যে কী হচ্ছে, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা বাসা বাঁধে, মূলের মধ্যে অর্বুদ সৃষ্টি করে সেখানে নাইট্রোজেন তারা আবদ্ধ করছে প্রকৃতি থেকে। সেই নাইট্রোজেন গাছের মধ্যে পাঠাচ্ছে, সেখানে প্রোটিন তৈরি হচ্ছে। প্রোটিনের একটা প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন, অর্থাৎ নাইট্রোজেন না থাকলে প্রোটিন হবে না। তাহলে এই যে প্রোটিন উপাদানটা যেটা তৈরি হচ্ছে, সেই প্রোটিন উপাদানটাই কিসের মধ্যে সঞ্চিত হচ্ছে না, ডাল জাতীয় যে সমস্ত উদ্ভিদের যে ডাল আমরা খাচ্ছি তাদের দেহের মধ্যে সঞ্চিত হচ্ছে। সেই জন্য যে কোনো প্রকারের ডাল জাতীয় খাদ্যকে গ্রহণ করলে আমরা প্রোটিন পাই। তাহলে এই মিথজীবী ব্যাকটেরিয়া হচ্ছে সেই ধরনের যে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম লেগুমিনোসেরাম। এবার আমরা আসছি আরও কয়েক প্রকারের অণুজৈব সারের মধ্যে। প্রথমে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া আরেকটা নাম হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল। ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল। এদের মধ্যে থাকবে নস্টক, অ্যানাবিনা, সিলিন্ডোস্পার্মাম ইত্যাদি, টলিপোট্রিক্স। এই ধরনের ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া বলা হচ্ছে, এরা নাইট্রোজেন স্থিতিকরণে তারা বিশেষভাবে উল্লেখযোগ্য, অর্থাৎ এরা নাইট্রোজেন স্থিতিকরণ করতে সাহায্য করছে। তাদেরকে যদি ফসলের ক্ষেতে জমিতে তাদেরকে যদি ছড়িয়ে দেওয়া হয় তারা প্রাকৃতিকভাবে সেখানে সেই জমির মধ্যে নাইট্রোজেনকে স্থিতিকরণ করতে পারবে এবং সেটা ফসলের ক্ষেত্রে উপকারী হবে। এরপরে আমরা আসছি মাইকোরাইজা। মাইকোরাইজা হচ্ছে কি এক প্রকারের ছত্রাক। এই ছত্রাকের যে অনুসূত্রগুলো রয়েছে, সেই অনুসূত্রগুলো পাইন জাতীয় গাছের মূলকে আবিষ্ট করে থাকে, আবৃত করে থাকে এবং করে থেকে পাইনের দেহ থেকে তারা রস শোষণ করছে। অপরপক্ষে পাইনকে জল শোষণে সাহায্য করছে। এদের ক্ষেত্রে সেজন্য কি হচ্ছে না, সেটা গাছকে পুষ্টি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অনেকটা বিস্তৃত থেকে তারা সেখান থেকে কি করছে না, পুষ্টি প্রদান করছে, পাইন গাছকে দিচ্ছে। এখানে আজকে এই পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে যে হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড মাইক্রোবস, অর্থাৎ মানব কল্যাণে জীবাণুদের যে ভূমিকা সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম বায়োলজি এবং হিউম্যান ওয়েলফেয়ার, অর্থাৎ মানব কল্যাণে জীববিদ্যা কীভাবে সাহায্য করছে। তার মধ্যে আমরা পড়লাম অনাক্রম্যতা, অর্থাৎ আমাদের দেহে যে বিভিন্ন রোগ আক্রমণ করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাটা আমরা কিভাবে তৈরি করতে পারি এবং তার বিভিন্ন রোগের প্রতিরোধ ব্যবস্থাটা কিভাবে তৈরি হয়, তার জন্য সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কিভাবে বিক্রিয়া করছে, অ্যান্টিজেন জিনিসটা কি, অ্যান্টিবডি কি, অ্যান্টিবডির একটা গঠন সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। এই অ্যান্টিজেনের গঠনের পরে আমরা সেখানে আসি অ্যান্টিজেনের বিভিন্ন প্রকারভেদ এবং অ্যান্টিবডির বিভিন্ন প্রকারভেদ, তাদের সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম।
এই অ্যান্টিজেন অ্যান্টিবডির পরে আমরা আসছি টিকা, কারণ সেখানে আমাদের কী হচ্ছে না অনাক্রম্যতন্ত্র বা অনাক্রম্যতা জড়িত রয়েছে। টিকা জিনিসটা কি সেইটার সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। টিকা কিভাবে দেওয়া হয়, কোন কোন রোগে কী কী টিকা দেওয়া হচ্ছে সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি। আমরা আমাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমরা নিজেদেরকে কিভাবে তৈরি করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমাদের যে ওয়াশিং ক্লিনলিনেস আমরা কিভাবে সেটা করতে পারি, কি কি সিস্টেমের মাধ্যমে আমরা সেটা বা কী কী পদ্ধতির মাধ্যমে কি কি উপাদানের মাধ্যমে আমরা সেই জিনিসটা করতে পারি সেই সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করলাম। বিভিন্ন রোগের নাম সম্পর্কে জানি, তাদের প্রকৃতি, কোন কোন জীবাণু সেই রোগগুলো সৃষ্টি করছে, কাদের দ্বারা সেই জীবাণুটা বাহিত হচ্ছে এবং সেই রোগের লক্ষণগুলো কি সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। আমরা তারপরে ধারণা লাভ করলাম যে বিভিন্ন অণুজৈব সার কীভাবে কাজ করছে, অর্থাৎ বিভিন্ন জীবাণুর দ্বারা যে ফার্টিলাইজার বায়ো ফার্টিলাইজার সেটা কীভাবে তৈরি হচ্ছে বা কীভাবে হচ্ছে সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। জৈবিক নিয়ন্ত্রণে জীবাণু কিভাবে আমাদের সাহায্য করছে, অর্থাৎ পেস্টিসাইডস বা ইনসেক্টিসাইডস রাসায়নিকভাবে প্রয়োগ না করে বিভিন্ন জীবাণুকে ব্যাকটেরিয়াকে প্রয়োগ করে আমরা সেই সমস্ত পতঙ্গদের হাত থেকে ফসলকে কিভাবে রক্ষা করতে পারি সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করলাম। আমাদের বিভিন্ন খাদ্য শিল্পে, মদ্য শিল্পে, অ্যান্টিবায়োটিক উৎপাদনে এবং বিভিন্নভাবে টেক্সটাইল বলো, লেদার টেকনোলজি বলো, অর্থাৎ চামড়া, আমরা যে চামড়া ব্যবহার করছি, আমাদের টেক্সটাইল অর্থাৎ পাটের থেকে যে তন্তু উৎপাদন হচ্ছে সেখানেও ব্যাকটেরিয়া বা জীবাণু কাজ করছে। লেদার যে চামড়া, বিভিন্ন প্রাণীর চামড়া থেকে যে আমরা শৌখিন দ্রব্য বা বিভিন্ন চামড়ার দ্রব্য তৈরি করছি, সেই চামড়াকে ট্যানিং করা হয়, সেই ট্যানিংয়ের জন্য সেখানে জীবাণুর বিশাল একটা ভূমিকা রয়েছে, অর্থাৎ ঠিকমতো ট্যানিং না হলে সেখানে কিন্তু আমরা সেই চামড়াকে ব্যবহার করতে পারবো না। আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যাকটেরিয়া কিভাবে সাহায্য করছে সেটা আমরা পড়েছি। বিভিন্ন প্রকার ভিটামিন উৎপাদনে সেই জীবাণু কীভাবে সাহায্য করছে সেই সম্পর্কে আমরা আজকে জানলাম। আজকে এখানেই আমি শেষ করছি।